সক্ষমতার পরও কাটছে না লোডশেডিং এর দুর্ভোগ। 10,000-এর চাহিদা মেটাতেই হিমশিম অবস্থা বিদ্যুৎ বিভাগের। শুভঙ্করের ফাঁকি বলছেন বিশেষজ্ঞরা। ইইউ বাংলাদেশকে উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের তালিকাভুক্ত করার পর থেকেই ব্যাপকভাবে কমছে কার্গো পরিবহন। ক্ষতির মুখে পোশাক রপ্তানিকারকরাও। চট্টগ্রাম থেকে ঈদে 10টি ট্রেনের 18,000 আগাম টিকিট বিক্রি করবে রেলওয়ে। কালোবাজারি প্রতিরোধে সিসি ক্যামেরা ছাড়াও থাকবে ভ্রাম্যমাণ আদালত। এবং 3 দশকেও কার্যত প্রয়োগ নেই বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনের। প্রতিনিয়তই স্বেচ্ছাচারিতার শিকার ভাড়াটিয়ারা। বাস্তবায়ন হয়নি কমিশন গঠনের নির্দেশনাও। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি মামুন আব্দুল্লাহ। শুরুতে ব্রিটেনের নির্বাচনের খবর। ব্রিটেনের সাধারণ নির্বাচনের সবশেষ ফলাফলে এগিয়ে রয়েছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। দলটি 309টি আসনে জয় পেয়েছে, আর লেবার পার্টি পেয়েছে 258টি। তবে কোন দলের একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংশয় থেকে যাওয়ায় ঝুলন্ত জোট সরকার গঠনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এর মধ্যেই লেবার নেতা জেরেমি করবিন আগের তুলনায় কনজারভেটিভ পার্টির জনসমর্থন কমায় থেরেসা মেকে পদত্যাগের আহ্বান জানান। নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে পার্লামেন্টের 650 আসনের মধ্যে 326 আসন প্রয়োজন, অন্যথায় জোট সরকার গঠন করতে হবে। এদিকে কিলবার্ন আসন থেকে 15,000 ভোটের ব্যবধানে আবারও জয় পেয়েছেন বঙ্গবন্ধু নাতনি টিউলিপ সিদ্দিক। বাংলাদেশি বংশোদ্ভূত লেবার দলীয় আরেক প্রার্থী রূপা হক লন্ডনের ইলিং সেন্ট্রাল থেকে 33,000 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বেন্থাল অ্যান্ড বো আসনে জয় পেয়েছেন রোশানার আলীও। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের তালিকাভুক্ত করার পরেই এক সপ্তাহে আকাশপথে ইউরোপে রপ্তানি কার্গো পরিবহন ব্যাপকভাবে কমে গেছে। এ অবস্থায় কার্গো হ্যান্ডলিং খাতে আয় কমে যাওয়ার শঙ্কা করছে বাংলাদেশ বিমান। আর তৃতীয় দেশে স্ক্যানিং এর কারণে জরুরি প্রয়োজনে পোশাক রপ্তানিতে শুধু খরচ বৃদ্ধি নয়, অতিরিক্ত সময় লাগায় নির্ধারিত সময়ে পণ্য পৌঁছানো নিয়ে শঙ্কার মধ্যে আছেন পোশাক রপ্তানিকারকরাও। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। প্রতিদিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে 600 থেকে 650 মেট্রিক টন পণ্য রপ্তানি হয় আকাশপথে। এর 60 ভাগ যায় ইউরোপে। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশি কার্গোকে হাই রিস্ক কার্গো ঘোষণা করার পর বিকল্প ব্যবস্থা হিসেবে র্যাব ও বিজিবি ডগ স্কোয়াড নিয়ে কার্গোগুলোর বিস্ফোরক পরীক্ষা করা হচ্ছে। তবে আকাশপথে ইউরোপে কিছু কার্গো গেলেও বর্তমানে এর পরিমাণ খুব সীমিত। এ অবস্থায় এক সপ্তাহে কার্গো হ্যান্ডলিং খাতে আয় কমে গেছে বলে জানান বাংলাদেশ বিমানের এক কর্মকর্তা। অত্যন্ত সীমিত আকারে আমরা কার্গো পাঠাতে পারছি। বাংলাদেশ থেকে নিয়মিতভাবে এয়ারলাইন্সগুলো কার্গো পরিবহন করতে গিয়ে বিভিন্ন পয়েন্টে তারা এই হাই রিস্ক কান্ট্রি ঘোষণা করার আগে যে হারে নিত, এটা ঘোষণা করার পর সেই হারটা অনেকখানি কমে এসছে। আনুমানিক প্রায় 50% আমাদের এখানে এফেক্ট করেছে। হ্যান্ডলিং থেকে যে আয়, সে আয়ের ক্ষেত্রে একটা আমাদের একটা নেতিবাচক পড়বে বলে আমরা আশা করছি। ইউরোপীয় ইউনিয়নের এই সিদ্ধান্তে ইমেজ সংকটের পাশাপাশি তৃতীয় দেশে কার্গোর বিস্ফোরক নির্ণয় পরীক্ষার শর্তের কারণে পোশাক রপ্তানিতে বাড়তি খরচ ও সময় লাগার পাশাপাশি নির্ধারিত সময়ে পণ্য পৌঁছানো নিয়ে আশঙ্কা পোশাক রপ্তানিকারকদের। ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের কিন্তু সবচেয়ে বড় এক্সপোর্ট ডেস্টিনেশন। এই ধরনের একটি ঘোষণা অবশ্যই বিদেশে রপ্তানিতে আমাদের ইমেজের কিছু হলেও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আমরা অ্যাডিশনাল স্ক্যানিং এর জন্য আমাদের কিছু সময়ও বেশি লাগবে এবং বাড়তি খরচ আমাদেরকে বহন করতে হবে। এবং একটা শঙ্কাও কাজ করছে যে গুডসটা টাইমলি যে আমার ক্রেতা তার শেলফে পাবে কিনা। সম্প্রতি সিভিল এভিয়েশনের সাথে বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন জানিয়ে দেয়, এক্সপ্লোসিভ ডিটেক্টর সিস্টেম স্থাপন সহ 4টি শর্ত পূরণ না করলে বাংলাদেশ থেকে সরাসরি আকাশ ও সমুদ্র পথে কোনো পণ্য নেবে না তারা। 1 জুন থেকে কার্যকর হয়েছে এই সিদ্ধান্ত। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা 15,000 মেগাওয়াটের বেশি থাকার পরেও 8 থেকে 10,000 মেগাওয়াট চাহিদা মেটাতেই হিমশিম খাচ্ছে বিদ্যুৎ বিভাগ। ফলে দেশ জুড়ে লেগেই আছে লোডশেডিং। তবে চলমান বিদ্যুৎ ঘাটতির মধ্যেও পিডিপির দৈনিক প্রতিবেদনে লোডশেডিং দেখানো হচ্ছে 0 মেগাওয়াট। বাস্তব চিত্রের সঙ্গে মিল না থাকায় এই তথ্যকে ভয়ঙ্কর ও শুভঙ্করের ফাঁকি বলে মনে করেন বিশেষজ্ঞরা। ফারুক ভুঁইয়া, রবিনের রিপোর্ট।
বিশ্বে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা আর প্রকৃত উৎপাদনের মধ্যে স্বীকৃত অনুপাত 10 থেকে 20%, কিন্তু বাংলাদেশে এই ব্যবধান এখনো বিস্তর। ক্যাপটিভ পাওয়ারের 2200 মেগাওয়াট সহ বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 15,595 মেগাওয়াট। বিপরীতে এ যাবৎকালে সর্বোচ্চ উৎপাদন পরিমাণ 9,471 মেগাওয়াট। বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা আর প্রকৃত উৎপাদনের মধ্যে বড় এই ব্যবধানের পেছনে বেশ কিছু বিদ্যুৎ কেন্দ্র রক্ষণাবেক্ষণ আর জ্বালানি সংকটকে কারণ হিসেবে তুলে ধরছে কর্তৃপক্ষ, আর বিশেষজ্ঞরা দায়ী করছেন পিকিং পাওয়ার প্ল্যান্ট নির্ভরতাকে। আমাদের এখানে গ্যাপটা বড়, এই কথা অস্বীকার করার কোনো উপায় নাই। সবসময় কিছু বিদ্যুৎ কেন্দ্র শিডিউল মেনটেন্যান্স থাকে। আমাদের গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে, কিন্তু গ্যাস স্বল্পতার কারণে বিদ্যুৎ কেন্দ্র প্রায় 1000 মেগাওয়াট বসে আছে। সো এখানে হলো মেইন এই যে সক্ষমতার দিক আর প্রকৃত উৎপাদনের দিকটা ব্যাপার। বিদ্যুৎ উৎপাদন সাস্টেইন করতে হলে টোটাল পাওয়ারের 75% বেসলোড পাওয়ার প্ল্যান্ট থাকতে হবে, আর আপনার পিকিং পাওয়ার প্ল্যান্ট থাকে 20 to 25%। আমাদের পিকিং পাওয়ার প্ল্যান্টই প্রায় 60%। পিকিং পাওয়ার প্ল্যান্ট দিয়ে তো তার আপনি 24 আওয়ার্স বিদ্যুৎ দিতে পারবেন না। বিদ্যুৎ ঘাটতির কথা কর্তৃপক্ষ স্বীকার করলেও বিদ্যুৎ বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে লোডশেডিং এর কোনো অস্তিত্বই নেই। প্রতিদিনই সর্বোচ্চ চাহিদা আর সর্বোচ্চ উৎপাদন সমান দেখানো হচ্ছে। তাই প্রশ্ন উঠছে, এটা কি হিসেবের গড়মিল নাকি তথ্যের লুকোচুরি? এখানে কোনো লুকোচুরির কোনো সুযোগ নাই তো। এটা আপনি আমরা সবাই খোলা চোখে দেখে লোডশেডিং হচ্ছে। এটা হলো তথ্যের অটোমেশনের একটা বিভ্রান্তি। এই তথ্য সরকার দিচ্ছে, এটা সরকারি তথ্য। এটা কি ভয়ঙ্কর, এটা বিপর্যয়। এতে প্রতীয়মান হয় যে মানুষ বিদ্যুৎ সংকটে আছে, সরকার তথ্য সংকটে আছে। লোডশেডিং নিয়ে বিভ্রান্তিকর তথ্য বিদ্যুৎ বিভাগের পরিসংখ্যানের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ করছে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণে 1991 সালে আইন হলেও 26 বছরেও এর কোনো কার্যকর প্রয়োগ নেই। সেই সাথে পুরনো এই আইনটি যুগোপযোগী না হওয়ায় প্রতিনিয়তই স্বেচ্ছাচারিতার শিকার হচ্ছেন ভাড়াটিয়ারা। এমনটাই পর্যবেক্ষণ ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের। আইনটি সংস্কার করে এর প্রয়োগে কমিশন গঠনের জন্য সর্বোচ্চ আদালতের নির্দেশনাও বাস্তবায়ন হয়নি গত 2 বছরে। আইনজীবীরা বলছেন এটি আদালত অবমাননার শামিল। বিস্তারিত সাদিয়া আফরিনের রিপোর্টে। অগ্রিম ভাড়া দিয়ে আমাদের অ্যাকচুয়ালি ভাড়াটিয়াদের বাসায় উঠতে হয়। হ্যাঁ, অগ্রিম ভাড়া ছাড়া কোনো ভাড়াটিয়ারে কোনো বাসায় উঠতে পারে না। সোহেলি ফারজানা রাজধানীর মিরপুর এলাকার বিভিন্ন বাসায় ভাড়া আছেন 2 দশক যাবৎ। সর্বশেষ 4 মাসের জামানত দিয়ে উঠেছেন 3 রুমের এই ফ্ল্যাটটিতে। বছর না পেরোতেই ভাড়া বাড়ানোর নোটিশ পেয়ে জানাচ্ছিলেন তার ক্ষোভের কথা। একই অবস্থা রাজধানীর অধিকাংশ ভাড়াটিয়ার। যতটুকু ইনকাম হয় তার অর্ধেক আমাদের শুধু কেবল ভাড়ার পিছনে আমরা দিয়ে যাচ্ছি। বাড়ি ভাড়ার কোনো নিয়ন্ত্রণ নাই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সব মিলে আমাদের কোণঠাসার মতন অবস্থা। বাড়ি ভাড়া যে বাড়ানোর সরকার থেকে একটা আইন করা সেটা কি জানেন? না, আমি তো কখনো শুনি না এটা। ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে প্রক্রিয়াগত জটিলতা এবং আইনটি সম্পর্কে না জানার কারণে এই অবস্থায় পড়তে হয় রাজধানীর প্রায় 90% ভাসমান মানুষকে। কিছু নির্দেশনা দেওয়া হয়েছে যাতে এই আইনটির কার্যকারিতা সহজতর করা যায় বা ভাড়াটিদের জন্য সুবিধাজনক করা যায়। 26 বছরের পুরনো এই আইনটির 10 ধারায় অগ্রিম ভাড়া, জামানত সহ বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করা হলেও নির্দিষ্ট কোনো দণ্ডের কথা উল্লেখ নেই। সেই সাথে 15-র 1 ধারায় বাড়ির বাজার মূল্যের 15% বেশি ভাড়া না নেওয়ার কথা বলা হলেও বিষয়টি বর্তমান প্রেক্ষাপট উপযোগী নয়। আইনটি সংস্কার করে এর কার্যকরী উদ্যোগ নিতে 7 সদস্যের একটি কমিটির মাধ্যমে 6 মাসের মধ্যে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ কমিশন গঠন করতে মন্ত্রিপরিষদ সচিবকে আদেশ দেন উচ্চ আদালত। এর 2 বছর পার হলেও বাস্তবায়ন হয়নি এখনো। রায়ের লিখিত কপি হাতে না পাওয়ায় এই বিষয়ে কথা বলতে রাজি হননি মন্ত্রিপরিষদ সচিব। আমার দৃষ্টিতে অবশ্যই আদালত অবমাননা। সরকারের প্রত্যেকটা অথরিটির কাছে আমরা প্রথম লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। লিগ্যাল নোটিশ পাঠানোর পরে তারপরে সময় মতো পদক্ষেপ না নেওয়ার পরে রিট করা হয়েছে। শুনানি হওয়ার সময় দীর্ঘ শুনানি হয়েছে। সেক্ষেত্রে এটি কেউ জানেন না, এটাকে আমি সিম্পলি তাকে অজুহাত বলবো। বেসরকারি হিসাব বলছে গত 10 বছরে রাজধানীতে বাড়ি ভাড়া বেড়েছে প্রায় 4 গুণ। সংশ্লিষ্টরা বলছেন দ্রুত রায় বাস্তবায়ন না হলে ভাড়া বৃদ্ধির এই হার আরো বেশি লাগামহীন হয়ে পড়বে। সাদিয়া আফরিন, সময় সংবাদ, ঢাকা। ঈদের পরিপূর্ণ সাজে পোশাকের সঙ্গে চাই মানানসই জুতা। তাই তো ঈদ কেনাকাটায় পোশাকের পাশাপাশি সমান গুরুত্ব পাচ্ছে জুতা। নানা ডিজাইনের নতুন পোশাকের সঙ্গে মিল রেখে জুতা কিনতে দোকানগুলোতে এখন উপচে পড়া ভিড়। দিন যত এগোবে জুতা বিক্রি ততই বাড়বে বলে মনে করেন বিক্রেতারা। রাজধানীর বিভিন্ন মার্কেট ঘুরে আরো জানাচ্ছেন রাশেদ বাপ্পি।
সারা বছর চাহিদা থাকলেও ঈদে জুতার ব্যাপারে সবাই যেন একটু বেশি সচেতন, কেননা সময়ের ফ্যাশন সচেতন মানুষ পোশাকের সঙ্গে মানানসই জুতা পরাকে রুচিশীল ব্যক্তিত্বের প্রকাশ বলেই মনে করেন। রোজার শুরুতে পোশাকের দোকানগুলো কেনা বেচায় জমজমাট হয়ে উঠলেও এখন জুতার দোকানে ভিড় বাড়ছে। পছন্দের ক্ষেত্রে পোশাকের রং আর ধাঁচের সঙ্গে মিল রাখছেন তরুণ তরুণীরা, তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যেহেতু ড্রেস থ্রি পিস কিনেছি তাই থ্রি পিসের সাথে হিল জুতাই লাগবে, তো থ্রি পিসের সাথে এই জুতাটা খুব ভালো যাবে তাই এই জুতাটা নিয়েছি। হাফ শু টাইপের যে জুতাগুলো সেগুলো একটু পছন্দ করি, ওগুলা জিন্স এবং পাঞ্জাবি দুটার সাথে পরা যায়। এবার ডিজাইনগুলো একটু অন্যরকম মনে হচ্ছে, কমফোর্টেবল এবং প্রাইসটাও যথেষ্ট রিজনেবল ছিল। অনেকগুলো দাম প্রায় 5-6 হাজারের উপরে চলে গেছে, তাহলে তো জুতার দাম হিসেবে একটু বেশি। এদিকে দোকানগুলো সাজানো হয়েছে হাল ফ্যাশনের জুতার সম্ভার নিয়ে। সব শ্রেণীর ক্রেতার চাহিদা, পছন্দ আর সাধ্যের কথা মাথায় রেখে নেওয়া হয়েছে প্রস্তুতি। 500+ ডিজাইন আসছে, লেডিস, জেন্টস এবং চিলড্রেন এবং শু মিলিয়ে। মিডিয়াম প্রাইসের সবচেয়ে বেশি জুতা আমাদের আসছে, বিভিন্ন বয়সের জুতার মানুষের জন্য জুতাগুলি আসছে এবং অনেক প্রাইস পয়েন্টগুলি অনেক সুন্দর। ঈদ কেনাকাটায় পরিবারে অগ্রাধিকার পায় শিশুরা। সুন্দর পোশাকের পাশাপাশি ঈদে সোনামণির কোমল পায়ের সৌন্দর্য বাড়াতে জুতার প্রতি বাড়তি মনোযোগ দেখা গেছে অভিভাবকদের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ঈদের কেনাকাটার খবর জানাতে এই মুহূর্তে নিউ মার্কেট এলাকায় আছেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কাজল, মামুন, ঈদ কেনাকাটার খবর জানাতে আজকে কিন্তু আমরা এসেছি নিউ মার্কেটের বায়তুল আমান অংশে। সেক্ষেত্রে এখনো নিউ মার্কেটে যেটি প্রবেশের সময় আমরা দেখছি যে এখন পর্যন্ত কিন্তু টোটাল পুরো নিউ মার্কেট জুড়ে কিন্তু সেভাবে ক্রেতার সমাগম সেভাবে ঘটেনি, যদিও শুক্রবারের আমেজটা এখনো কিন্তু কাটেনি পরিবার পরিজনদের বাসা থেকে। সেক্ষেত্রে বিক্রেতাদের সাথে আমি এখানে যাদের সাথে কথা বলেছি, তারা ব্যবসায়ীরা যেটা বলছেন যে 12টার পরে কিন্তু এই ক্রেতার সমাগমটা সবচেয়ে বেশি হয়। সেক্ষেত্রে এখনো নিউ মার্কেটের বায়তুল আমান অংশে যেহেতু একটু ঘিঞ্জি পরিবেশ, সেক্ষেত্রে দোকানগুলো একটু চাপাচাপি, সেক্ষেত্রে ক্রেতার সমাগম কিন্তু আমরা এখানেও কিন্তু বেশ যারা এসেছেন তারা কিন্তু মোটামুটি ভিড় করছেন এই অংশেই, বায়তুল আমান অংশে। সেক্ষেত্রে এখানে ছোট বড় সবার জামাগুলো পাওয়া যাচ্ছে, দেশি বিদেশি কালেকশনগুলো এখানে তারা সাজিয়েছেন দোকানগুলো। সেক্ষেত্রে বেচা বিক্রির খবর যদি বলি আপনাকে, সেক্ষেত্রে বিক্রেতারা যেটা আমাদের জানিয়েছেন, বিক্রেতারা বলছেন যে অনেকেই তাদের প্রয়োজনীয় যে কাপড়গুলো তারা ঈদকে সামনে রেখে কিনবেন, তারা সেই পণ্যগুলো কিনতে আসছেন এবং তারা মূলত দেখছেন, দাম দর দেখছেন অনেকেই। সেক্ষেত্রে যদি সাধ্যের মধ্যে হয় এবং গুণগত মান সম্পন্ন এবং খুব আকর্ষণীয় একটু পোশাক, যদি তাদের সেই নির্ধারিত পোশাকগুলো তারা পেয়ে যাচ্ছেন, তারা অনেকে কিনে ফেলছেন এবং অনেকে পুরো মার্কেট জুড়ে কিন্তু এখনো দেখাশোনার মধ্যেই আছেন। সেক্ষেত্রে বিক্রেতারা যারা বলছেন সেটা হচ্ছে যে এখনো যারা আসছেন তারা অনেকে কিনছেন, তবে বেশিরভাগ কেনাকাটা শুরু হবে কিন্তু আজ থেকে কমপক্ষে 5 থেকে 6 দিন পরে কিন্তু মোটামুটি বেচা বিক্রি শুরু হবে। সেক্ষেত্রে রোজার যদি আমি বলি যে এখনো কিন্তু চলছে, রোজার 12 থেকে 13 রোজা শেষ হলো। সেক্ষেত্রে সবকিছু মিলিয়ে কিন্তু এখনো ঈদের বাকি আছে 15 থেকে 16 দিন। সেক্ষেত্রে যদি আমি বলি যে অর্ধ রোজার পরে যদি বিক্রেতারা বলছেন যে তাদের বেচা বিক্রি শেষে বেচা বিক্রি শুরু হবে এবং ভালো হবে, এবং তারা যে জিনিস কালেকশন নিয়ে এসছেন সেই কালেকশনগুলো পর্যাপ্ত রয়েছে এবং ক্রেতাদের আকর্ষণ এবং চাহিদা মতো তারা সরবরাহ করতে পারবেন। মামুন, এই ছিল নিউ মার্কেটের বায়তুল আমান অংশ থেকে এখন পর্যন্ত। রাজধানীর ঈদের কেনাকাটার খবর জানাতে নিউ মার্কেট এলাকা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। রমজানে রাজধানীতে সিটি কর্পোরেশন গরু ও খাসির মাংসের দাম বেঁধে দিলেও মানছেন না অনেক ব্যবসায়ী। কেজিতে 25 থেকে 50 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে প্রতি কেজি গরুর মাংস, আর কেজিতে 80 টাকা পর্যন্ত বেড়েছে বকরির মাংসের দাম। মনিটরিং বাড়ানোর তাগিদ ক্রেতাদের। রমজানের শুরুতেই গরু, বকরি ও খাসির মাংসের দর নির্ধারণ করে দেয় ঢাকার 2 সিটি কর্পোরেশন। সেই নির্দেশনা মতো রাজধানীর মাংসের দোকানগুলোতে ঝুলছে নির্ধারিত মূল্য তালিকাও, কিন্তু কোনো বিক্রেতাই মানছেন না নির্ধারিত সেই মূল্য তালিকা। বাজার ঘুরে দেখা গেছে বকরির মাংস 620 টাকা কেজি দরে বিক্রির কথা থাকলেও খাসির মাংস বলে ক্রেতাদের কাছে তা বিক্রি হচ্ছে 700 টাকা কেজি দরে। 475 টাকার গরুর মাংস বিক্রি হচ্ছে 500 থেকে 520 টাকায়। ওরা দাম বেশি যাচ্ছে, হাড্ডি স্যার 500 আসে।
দেখতেছি না তো কোনো মনিটরিং হওয়া উচিত। আমার থেকে নিচ্ছে আজকে 700 টাকা করে, এরা বলছে খাসির মাংস, কারণ আমাদের তো বোঝার ক্ষমতা নাই। আমরা তো মাঝে মধ্যে হয়তো সপ্তাহে একদিন নিই কিংবা 15 দিনে একদিন নিই। মাংস বিক্রেতাদের দাবি, সিটি কর্পোরেশন নির্ধারিত দামে বিক্রি করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা, তাই মাংসের বাড়তি দাম। আমাদের 500 টাকা রেট দিত, তাহলে মনে করেন আমরা কিছুটা লাভ হইতো। এখন আমাদের লাভ হয় না, 475 টাকা একদিন নিচে রেট দিয়ে দিছে, রেটটা কম হয়ে গেছে। 800 জন লোক আছে কর্মচারী, কারেন্ট বিল, দোকান ভাড়া, সরকার ট্যাক্স আছে না, সরকার পোষাইব করতে। স্বস্তি নেই মাছের বাজারেও। মলা, ট্যাংরা ও পাবদা সহ সব ধরনের মাছ বিক্রি হচ্ছে বাড়তি দামে। ট্যাংরা 600 টাকা করে, পাবদা 600 টাকা করে। মাছের কোয়ালিটি একটু খারাপ মনে হচ্ছে আর কি, আর দামগুলো একটু বেশি আছে। কোনো মাছের আমদানি কম, কোরাল 650, 600, রুই মাছ 300, 350, কাতল 400, 300, বল 700, 600। তবে স্থিতিশীল রয়েছে সবজির দাম। পটল, চিচিঙ্গা, করলা, শসা ও ঢেঁড়স বিক্রি হচ্ছে 30 টাকা কেজি দরে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম থেকে প্রধান 4টি সহ 25টি রুটে চলাচলকারী 10টি ট্রেনের ঈদে 18,000 অগ্রিম টিকিট বিক্রি করবে রেলওয়ে পূর্বাঞ্চল। আগামী 12ই জুন শুরু হবে 5 দিন ব্যাপী আগাম টিকিট বিক্রি। পাশাপাশি বিক্রি করা হবে বিশেষ ট্রেনের আরও কয়েক হাজার টিকিট। এবার ঈদে টিকিটের কালোবাজারি প্রতিরোধে 56টি সিসি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ ছাড়াও থাকছে ভ্রাম্যমাণ আদালত। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। এমনিতে ট্রেনের টিকিট পাওয়া যায় না, তার উপর ঈদের সময় টিকিট যেন হয়ে পড়ে সোনার হরিণ। বাড়ি ফেরার একটি টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় 12 থেকে 15 ঘন্টা পর্যন্ত, তাও আবার যাত্রার 10 দিন আগে। ঈদের পূর্ব মুহূর্তে ট্রেন যাত্রার ঝুঁকি কমাতে বিগত বছরগুলোর মতো এবারও অগ্রিম টিকিট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে। চট্টগ্রাম থেকে পূর্বাঞ্চলের 40টি রুটে প্রতিদিন 32টি যাত্রীবাহী ট্রেন চলাচল করলেও অগ্রিম টিকিট বিক্রি হবে 9টি আন্তনগর এবং 1টি মেল ট্রেনের। একজন যাত্রী একটা টিকিট কিনতে পারবে, তবে সে গ্রুপে যেতে চাইলে একজন যাত্রী একটা পেপারে 4টা টিকিট পেতে পারে। আর এছাড়া আমরা সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম চালু রাখবো। চট্টগ্রাম, ঢাকা, সিলেট, চাঁদপুর ও ময়মনসিংহ রুটে চলাচলকারী 10টি ট্রেনের জন্য মোট 18,000 টিকিট বিক্রি করা হবে। 14 জুন থেকে বিক্রি হবে চাঁদপুরগামী একজোড়া বিশেষ ট্রেনের অগ্রিম টিকিট। আন্তনগর ট্রেন সুবর্ণ এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস, মহানগর প্রভাতী, মহানগর গদুলি, তুর্না নিশিতা এবং চট্টলা এক্সপ্রেসের পাশাপাশি চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস, সিলেটগামী উদয়ন এক্সপ্রেস, পাহাড়িকা এক্সপ্রেস এবং ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসের অগ্রিম টিকিট বিক্রি হবে। যাতে কালোবাজারি না হয় সে ব্যাপারে আমরা আমাদের রেলওয়ে প্রশাসন, নিরাপত্তা বাহিনী, রেলওয়ে পুলিশ এবং স্থানীয় জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা এই টিকিট বিক্রি কার্যক্রম নিয়ন্ত্রণ করব। এবার টিকিটের কালোবাজারে ঠেকাতে লাগানো হবে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা, থাকবে ভ্রাম্যমাণ আদালত। কাউন্টারের বাইরে এবং ভিতরে সার্বিক সুশৃঙ্খলা বজায় রাখার জন্য বেশ কয়েকটি কর্মকর্তা পর্যায়ে টিম গঠন করা হয়েছে। তারা কাউন্টারের ভিতরে থেকে সেটা মনিটরিং করবেন, কাউন্টারের বাইরে থেকেও মনিটরিং করা হবে যাতে কোনো অবস্থাতে কোনো কালোবাজারি কোনো টিকিট সংগ্রহ করতে না পারে। প্রতিটি ট্রেনে আসন সংখ্যা 650 থেকে 700 হলেও ট্রেনের 55 থেকে 60% টিকিট উন্মুক্তভাবে কাউন্টারের মাধ্যমে বিক্রি করা হয়। বাকি টিকিট বিক্রি করা হয় মোবাইল বা অনলাইন সহ নানা কোটার মাধ্যমে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ব্যাংক হিসেবে আবগারি শুল্ক বৃদ্ধি সহ বাজেটে প্রস্তাবিত কর কাঠামো জনবান্ধব নয় বলে মনে করে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে রাজস্ব বোর্ড এনবিআর আয়োজিত আলোচনা সভায় এই দাবি করেন ক্যাবের সভাপতি গোলাম রহমান। এ সময় জনস্বার্থে নিত্য দরকারি পণ্য ভ্যাটের আওতার বাইরে রাখা হয়েছে বলে জানান এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান। যেসব বোর্ড অফ ডাইরেক্টরস ব্যাংকে লুটপাট করছে তাদের বিরুদ্ধে আমরা কঠোর হচ্ছি না, আমরা অর্থ আদায় করতে চাচ্ছি ব্যাংকে বাঁচিয়ে রাখার জন্য, রিক্যাপিটালাইজেশনের জন্য। কার কাছে? ব্যাংক ডিপোজিটরের কাছ থেকে, সাধারণ মানুষের কাছ থেকে। এটা কি গ্রহণযোগ্য? আমরা যেসব বিষয়ে অব্যাহতি দিয়েছি, মৌলিক চাহিদা সম্বলিত জীবন রক্ষাকারী ঔষধ, নিত্য ব্যবহার্য যেসব সামগ্রী, কেমিক্যালস, সেই সব বিষয়ে আমার মনে হয় জনসাধারণকে বেশি অবহিত করা প্রয়োজন। 2016 সালে বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ এসেছে 2.3 বিলিয়ন মার্কিন ডলার। 2015 সালে যার পরিমাণ ছিল 2.2 বিলিয়ন ডলার। বিশ্ব অর্থনীতির নানা দিক নিয়ে জাতিসংঘের আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন সংস্থা আঙ্কটাডের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। বাংলাদেশে প্রতিবেদনটি প্রকাশে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে
এফপিআরআই এর নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর জানান 2015 সালের তুলনায় এফডিআই প্রবৃদ্ধি হয়েছে 4.4%। যদিও এসডিজি অর্জনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ মনে করেন বিদেশি বিনিয়োগ বেড়েছে 25% বেশি। বক্তব্যের সপক্ষে যুক্তি তুলে ধরে তিনি জানান, বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে বিমানবন্দর, কাস্টমস ছাড়াও বিভিন্ন সেবা সংস্থাগুলোর কর্মকাণ্ড আরও গতিশীল করতে কাজ করছে সরকার। গত বছর এফডিআই ছিল 2.2 বিলিয়ন, এবছর হচ্ছে 2.3 বিলিয়ন, কিন্তু আসলে বেড়েছেন 26.8%। তার কারণটা হচ্ছে যে যদি গ্লোবাল হিসাবটা ধরেন 14% কমে যাওয়ার কথা, সেই বিবেচনায় 508 মিলিয়ন অতিরিক্ত করেছি আমরা। বিমানবন্দরের ম্যানেজমেন্ট নিয়ে এখনো অসন্তোষ আছে, অব্যবস্থাপনাও আছে। এই জিনিসগুলো অ্যাড্রেস করা হচ্ছে, সুফল পেতে আরেকটু সময় লাগবে, বাট এটা প্রগ্রেস করছে। সততার সঙ্গে সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করা হলে দেশে বস্ত্র খাতে তুলার চাহিদা অনেকাংশেই সহজে মেটানো সম্ভব। বৃহস্পতিবার ঢাকা ক্লাবে বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশন বিসিএ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এমন মত তুলে ধরেন বক্তারা। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বিসি এর সাধারণ সম্পাদক মেহেদী আলী সহ ব্যবসায়ী নেতারা। ব্যবসায় মুনাফা অর্জন যেন ভোক্তাদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করে সেদিকেও খেয়াল রাখার উপর জোর দেন তারা। নাটোরে আম সংগ্রহ শুরু করেছে প্রাণ অ্যাগ্রো লিমিটেড। চলতি মৌসুমে 60,000 টন আম কেনার লক্ষ্যমাত্রায় কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার সদর উপজেলার একডালায় আম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন প্রাণ অ্যাগ্রোর ডিজিএম হযরত আলী। তিনি জানান, লক্ষ্যমাত্রা পূরণে চুক্তিভিত্তিক কৃষকদের কাছ থেকে প্রতিদিন গড়ে 700 টন আম ক্রয় করা হচ্ছে। জানা যায় এসব আম থেকে শতকরা 55% পর্যন্ত পাল্প তৈরি হবে। শরিয়া ভিত্তিক ব্যাংকিং সেবা দেওয়ার লক্ষ্যে কুড়িল বিশ্ব রোডে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী ব্যাংকের এ শাখার উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, গ্রাহক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গালফভুক্ত দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্কে অবনতির কারণে দেশে খাবার এবং পানি নিশ্চিত রাখতে তুরস্ক আর ইরানের সাথে আলোচনা করছে কাতার। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত কাতারের উপর নিষেধাজ্ঞা আরোপের পর দেশে খাদ্য ও পানি সংকট এড়াতে বুধবারই দুই দেশের সাথে আলোচনায় বসেছে কাতার। দেশটির সরকার পক্ষের মুখপাত্র সংবাদ মাধ্যম রয়টার্সকে জানিয়েছেন, কাতার এয়ারওয়েজের বিভিন্ন ফ্লাইটেই আমদানি করা পণ্য আকাশপথে দেশে আসবে। নিষেধাজ্ঞার আশঙ্কা থেকে গেল 4 সপ্তাহ ধরেই খাদ্য মজুত করে আসছিল কাতার সরকার। এদিকে তুরস্ক সরকার জানিয়েছে, কাতারে খাদ্য ও পানি রপ্তানি করতে প্রস্তুত রয়েছে তারা। সন্ত্রাসী কার্যক্রমে মদদ দেয়াকে কেন্দ্র করে কাতারের উপর কূটনৈতিক ও বাণিজ্য সহ বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ। চলতি বছরের জন্য 3.5 এবং 2018 সালের জন্য 3.6% বিশ্ব প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে প্যারিস ভিত্তিক সংস্থা ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট OECD। সংস্থাটির প্রধান অ্যাঞ্জেল গুরিয়া জানান, বিশ্ব অর্থনীতিতে চাঙ্গা ভাব থাকলেও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে 2008-9 সালের মতো অর্থনৈতিক মন্দার মুখে পড়তে পারে বিশ্ব। তবে এ সময়টায় বিশ্ব বাণিজ্য, বিনিয়োগ ও প্রবৃদ্ধি স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে। তবে বিশ্বায়নের কারণে কর্মসংস্থান সৃষ্টিতে বাধা পড়ছে এবং ধনী দরিদ্র বৈষম্য দিন দিন বাড়ছে বলেও জানান তিনি। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। সক্ষমতার পরও কাটছে না লোডশেডিং এর দুর্ভোগ। 10,000-এর চাহিদা মেটাতেই হিমশিম অবস্থা বিদ্যুৎ বিভাগে। শুভঙ্করের ফাঁকি বলছেন বিশেষজ্ঞরা। ইইউ বাংলাদেশকে উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের তালিকাভুক্ত করার পর থেকেই ব্যাপকভাবে কমেছে কার্গো পরিবহন। ক্ষতির মুখে পোশাক রপ্তানিকারকরাও। চট্টগ্রাম থেকে ঈদে 10টি ট্রেনের 18,000 আগাম টিকিট বিক্রি করবে রেলওয়ে। কালোবাজারি প্রতিরোধে সিসি ক্যামেরা ছাড়াও থাকবে ভ্রাম্যমাণ আদালত। এবং 3 দশকেও কার্যত প্রয়োগ নেই বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনের। প্রতিনিয়তই স্বেচ্ছাচারিতার শিকার ভাড়াটিয়ারা। বাস্তবায়ন হয়নি কমিশন গঠনের নির্দেশনাও।
এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।